বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আজকে ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আমি মুজিবুল আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা আগে আমরা শুনে নিই, তারপর আমরা আস্তে আস্তে এগুলো ব্যাখ্যা করব। কুলম্বের সূত্র হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং বলটি কোণ বরাবর কাজ করবে আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল থাকবে। তাহলে আবার শুনে নিই আমরা। নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর এই বল ক্রিয়া করবে। এখন আমরা যাচ্ছি ব্যাখ্যা করতে। মনে করলাম এ বিন্দুতে এবং বি বিন্দুতে আমাদের দুটি আধান আছে। একটার মান ধরলাম কত আমরা Q1, আর একটার মান ধরলাম কত আমরা Q2 ধরলাম। অর্থাৎ এ বিন্দুতে যে আধান আছে তার পরিমাণ ধরলাম কত আমরা Q1, বি বিন্দুতে যে আধান আছে সেটার মান ধরলাম কত আমরা Q2। তাদের মধ্যবর্তী দূরত্ব কত ধরলাম আমরা D ধরলাম। তাহলে D যদি হয় তাহলে আধানদ্বয়ের মধ্যে কি বল কাজ করবে? হয়তো আকর্ষণ বল কাজ করবে অথবা বিকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি F হয় তাহলে আমাদের সূত্র মতে F সমানুপাতিক কত লিখতে পারি আমরা? Q1 Q2 লিখতে পারি। আবার Fটা কার ব্যস্তানুপাতিক হবে? আমাদের দূরত্বের বর্গে ব্যস্তানুপাতিক হবে। তাহলে অনুপাতের নিয়ম অনুসারে আমরা এই জিনিসটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি। F সমানুপাতিক কত লেখা যায়? Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার আমরা লিখতে পারি। এখন আমরা সমানুপাতিককে একটা ধ্রুব সংখ্যা দিয়ে আমরা তুলে ফেলতে পারি। সমানুপাতিকটা তুলতে গেলে এখানে একটা ধ্রুব সংখ্যা দিতে হয়, যেটাকে আমরা C দ্বারা প্রকাশ করলাম। এই সি হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, যেটাকে আমরা কি বলে থাকি? কুলম্ব ধ্রুবকও বলে থাকি। এই যে আমরা কুলম্ব ধ্রুবক ধরলাম বা সমানুপাতিক ধ্রুবক সি ধরলাম, এই ধ্রুবকের মানটা কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা একটু করে খেয়াল করে শুনে নেব। তাহলে এই ধ্রুবকের মানটা নির্ভর করবে আমাদের এই রাশিগুলোর পরিমাপের এককের উপর নির্ভর করবে। রাশি বলতে কি বোঝাচ্ছে? এখানে আদানের একটা একক আছে, আমাদের দূরত্বের একটা একক আছে, বলের একটা একক আছে। এই রাশিগুলোর পরিমাপের এককের উপর নির্ভর করবে এবং আধানদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে মাধ্যম আছে ওই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে। তাহলে কয়টি বিষয়ের উপর নির্ভর করে? দুইটি বিষয়ের উপর। একটা হচ্ছে আমাদের রাশিগুলোর পরিমাপের এককের উপর নির্ভর করবে এবং আধানদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে মাধ্যম আছে ওই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এখন যদি আমরা আধানকে যদি কুলম্ব এককে যদি পরিমাপ করে থাকি, দূরত্বকে যদি আমরা কোন এককে মিটার এককে যদি পরিমাপ করি এবং বলকে যদি আমরা নিউটন এককে যদি পরিমাপ করি, তাহলে শূন্য স্থানে এই কুলম্ব ধ্রুবকের মান পাওয়া যায় কত আমাদের? C = কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার শূন্য স্থানে। SI এককে এই কুলম্ব ধ্রুবককে আবার এভাবেও প্রকাশ করা হয়, 1/4πε0 দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে C = কি লেখা যায়? তো C = যদি আমরা লিখতে চাই তাহলে C = কত হতে পারে? 1/4πε0 না কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে এই জিনিসটা যদিও দেখতে আমাদের একটু জটিল মনে হচ্ছে, কিন্তু আসলে এই রাশিটা অর্থাৎ সি এর মানটাকে যদি আমরা এভাবে যদি লিখি তাহলে আমাদের তড়িৎ চৌম্বক পদার্থবিজ্ঞানের মধ্যে অনেকগুলো সূত্র আছে, অনেকগুলো সমীকরণ আছে। ওই সমীকরণগুলোতে যদি আমরা এই সাংকেতিক চিহ্নটা যদি সি এর মানের পরিবর্তে যদি এই সাংকেতিক চিহ্নটা যদি ব্যবহার করি, অর্থাৎ সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা এই সি এর মানটা যদি প্রকাশ করি,
তাহলে আমাদের ওই সূত্র এবং সমীকরণগুলো কি হয়, সহজ রূপ ধারণ করে। সেই জন্য আমাদের সি এর মানটা এভাবে লিখতে হয়। তাহলে আমরা সি ইকুয়াল টু যদি আমরা 1/4 এপসাইলন নট যদি লিখি, তাহলে আমাদের কুলম্বের সূত্র শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র এফ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের 1/4 এপসাইলন নট 1/4 এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই কত লিখতে পারি আমরা, ডিএস স্কয়ার। এটাই হচ্ছে কি আমাদের শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এই সূত্রটা বর্ণনা করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে একটা শব্দ শোনা যাচ্ছে এপসাইলন বা এপসাইলন নট আমরা শুনতে পাই। এই এপসাইলন বা এপসাইলন নটটা হচ্ছে আমাদের মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে ভেদনযোগ্যতা কাকে বলে? ভেদনযোগ্যতা হচ্ছে মাধ্যমের তড়িৎধর্ম যার উপর নির্ভর করে আধানদ্বয়ের উপর ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বেশিও হতে পারে আবার কমও হতে পারে। তার মানে এপসাইলন নট বা এপসাইলন আর অথবা কি ভেদনযোগ্যতা বলতে আমরা কি বোঝাচ্ছি, মাধ্যমের তড়িৎ ধর্মকে বোঝানো হচ্ছে যে ধর্মের উপর নির্ভর করে আধানদ্বয়ের উপর ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বেশিও হতে পারে আবার কমও হতে পারে। তাহলে আশা করি আমরা বুঝে নিতে পেরেছি ভেদনযোগ্যতাটা কি। ভেদনযোগ্যতা হচ্ছে মাধ্যমের তড়িৎ ধর্ম। এখন যদি আধানদ্বয়ের মধ্যবর্তী স্থানে যদি শূন্য মাধ্যম না থেকে যদি অন্য কোনো মাধ্যম যদি রাখা হয় এবং ওই মাধ্যমের ভেদনযোগ্যতা যদি কত হয়, এপসাইলন যদি হয়, তাহলে আমাদের ওই মাধ্যমে কুলম্বের সূত্রটা কত হবে, আমাদের এফ এম ইকুয়াল টু কত লিখতে পারি 1/4 এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই কি লিখতে পারি, ডিএস স্কয়ার। অর্থাৎ এই ক্ষেত্রে এপসাইলন নটের পরিবর্তে কি হবে, এপসাইলন হবে, কারণ ওই মাধ্যমের ভেদনযোগ্যতা এই ক্ষেত্রে কত, এপসাইলন। তাহলে আমরা আশা করি বুঝে নিতে পেরেছি। এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র, আর এটা হচ্ছে আমাদের অন্য মাধ্যমে কুলম্বের সূত্র যে মাধ্যমের ভেদনযোগ্যতা এপসাইলন। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এই যে আমরা বললাম আধানদ্বয়ের মধ্যবর্তী স্থানে শূন্য মাধ্যম না রেখে যদি অন্য মাধ্যম যদি রাখা হয়, তখন ওই মাধ্যমটাকে আমরা কি বলি, পরাবৈদ্যুতিক মাধ্যম বলে থাকি। আবার খেয়াল করি, শূন্য মাধ্যমের পরিবর্তে আধানদ্বয়ের মধ্যবর্তী স্থানে যদি অন্য কোনো মাধ্যম রাখা হয়, তখন ওই মাধ্যমটাকে কি বলা হয়, পরাবৈদ্যুতিক মাধ্যম বলা হয়। পরাবৈদ্যুতিক মাধ্যমে কিন্তু আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা কি হবে, শূন্য মাধ্যমের চেয়ে কম হবে। এখন আমরা যাচ্ছি, তাহলে মাধ্যমটার নাম দেওয়া হয়েছে কি আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যম নাম দেওয়া হয়েছে। এখন আমরা একটা শব্দ নতুন শুনতে যাচ্ছি, সেটা হচ্ছে মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে, এই সংজ্ঞাটা আমরা শুনে নিই, তারপর আমরা কুলম্বের সূত্রের পরের অংশের মধ্যে যাব। তাহলে আমরা এখানে দুইটা বল পেয়েছি আধানদ্বয়ের মধ্যে, একটা হচ্ছে শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল, আর একটা হচ্ছে আধানদ্বয়ের মধ্যবর্তী স্থানে শূন্য মাধ্যম না থেকে যদি পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে তখন একটা বল কাজ করে, যে বলটা এফএম দিয়ে প্রকাশ করলাম। এই বলদ্বয়ের অনুপাত সবসময় একটা কি হয়, ওই মাধ্যমের জন্য ধ্রুব সংখ্যা হয়। ওই ধ্রুব সংখ্যাটাকে আমরা কি বলি, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়, অথবা কি বলা হচ্ছে, মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বলা হয়। তাহলে আমরা সংজ্ঞাটা আবার শুনে নিই, বইয়ের মতো করে বলি। সেটা হচ্ছে দুটি আধানের মধ্যবর্তী কি থাকলে, অর্থাৎ যদি আমরা বইয়েরটা যদি জটিল মনে হয় তাহলে চাইলে আমার মতো করেও বলতে পারি। সেটা হচ্ছে নির্দিষ্ট দূরত্বে শূন্য মাধ্যমে, নির্দিষ্ট দূরত্বে, আমরা তো সেটা আগে বুঝিয়ে দিয়েছি, তো দূরত্বটা যদি কি থাকে, নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট দূরত্বে শূন্য মাধ্যমে আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল এবং ওই একই দূরত্বে পরাবৈদ্যুতিক মাধ্যমে
আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের অনুপাত ওই মাধ্যমের জন্য কি হবে, একটা ধ্রুব সংখ্যা হবে। ওই ধ্রুব সংখ্যাটাকে আমরা কি বলি, মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্কও বলতে পারি অথবা পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলতে পারি। তাহলে আমরা আবার শুনে নিই সংজ্ঞাটা। আমার মতো করে যদি মনে রাখতে পারো তাহলেও কিন্তু অসুবিধা নেই, চাইলে বইয়েরটাও পড়লে হবে। তাহলে আমি কিভাবে বলতেছি একটু করে খেয়াল করব আমরা। নির্দিষ্ট দূরত্বে শূন্য মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল ওই একই দূরত্বে পরাবৈদ্যুতিক মাধ্যমে ওই একই আধানের মধ্যে ক্রিয়াশীল বলের অনুপাত ওই মাধ্যমের জন্য কি হয়, একটি ধ্রুব সংখ্যা হয়। ওই ধ্রুব সংখ্যাকে আমরা কি বলি, মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্কও বলতে পারি অথবা পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলতে পারি। যেহেতু সংজ্ঞাটা একটু ঝামেলা, সেজন্য আমি আবার বলতেছি। আমরা নির্দিষ্ট দূরত্বে শূন্য মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল ওই একই দূরত্বে পরাবৈদ্যুতিক মাধ্যমে ওই একই আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের অনুপাত একটা কি হবে, ওই মাধ্যমের জন্য ধ্রুব সংখ্যা হবে। ওই ধ্রুব সংখ্যাকে আমরা কি বলি, মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে পারি। যেটাকে আমরা এখানে কি দ্বারা প্রকাশ করলাম, কে দ্বারা যদি প্রকাশ করি তাহলে কে ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই কি লিখতে পারি আমরা, এফ এম আমরা লিখতে পারি। তাহলে আমরা কে ইকুয়াল টু কত লিখতে পারি, 1 বা দিয়ে যদি আমরা লিখতে চাই 1/4 এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই কত লিখতে পারি, ডি স্কোয়ার 1/4 এপসাইলন কি লিখতে পারি আমরা, Q1 Q2 ডিভাইডেড বাই কি লিখতে পারি আমরা, ডি স্কোয়ার। বা দিয়ে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু এপসাইলন ডিভাইড বাই এপসাইলন নট, বা আমরা কি লিখতে পারি, এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু কে। এখন আমরা এপসাইলনের মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এফ এম ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে আমাদের, 1/4 এপসাইলন নট ইন্টু কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের যে কোনো মাধ্যমে কিসের সূত্র, আমাদের কুলম্বের সূত্র। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি, কুলম্বের সূত্র আমরা বুঝে নিতে পারলাম। এবার যাচ্ছি আমরা কুলম্বের সূত্রের কি রূপ দেখাতে যাচ্ছি, আমরা ভেক্টর রূপটা দেখাতে যাচ্ছি। তাহলে ভেক্টর রূপটা যদি দেখাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু করে দেখে নিই আমরা। ভেক্টর রূপ যদি আমরা লিখতে চাই, এফ এম কে চাইলে আমি কি দ্বারা প্রকাশ করতে পারি, এফ দ্বারা যদি প্রকাশ করি অথবা এফ প্রাইম, যে কোনো নিজের মতো করে যে কোনো একটা দিয়ে প্রকাশ করলে হলো। বইতে আমাদের এফ দিয়ে প্রকাশ করেছে, অর্থাৎ এফ এম কে যদি আমি এফ দ্বারা যদি প্রকাশ করি তাহলে সেই ক্ষেত্রে 1/4 এপসাইলন নট কে ভেক্টর চিহ্ন যখন দেব আমরা তখন Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে একটা একক ভেক্টর দিতে হবে। এই একক ভেক্টরটা কি নির্দেশ, এই একক ভেক্টরটা কোন বরাবর কাজ করবে, আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। এখন এই একক ভেক্টরের দিকটা কোন দিকে হবে সেটা কিন্তু বুঝে নেওয়ার ব্যাপার। তাহলে আমরা বুঝে নিচ্ছি সেটা কিভাবে একটু দেখে নিই। যদি আমাদের এ বিন্দুতে যদি Q1 আধান আছে, আগে উদাহরণ যেটা দিলাম, বি বিন্দুতে Q2 আধান আছে, মনে করলাম Q2 আধানের জন্য Q1 এর উপর আমি কি করতেছি, বলটা হিসাব করতেছি। কার জন্য, Q2 এর জন্য Q আধানের উপর কি পরিমাণ বল ক্রিয়া করবে সেটা আমি হিসাব করতে যাচ্ছি। তাহলে আমাদের ইউ এর দিক হবে Q2 থেকে Q1 এর দিকে। তার মানে বইয়ের ভাষায় বলতে হলে যে আধানের উপর আমরা বলটা হিসাব করতে যাচ্ছি, ইউ এর দিক হবে, একক ভেক্টর ইউ এর দিক হবে অন্য আধান থেকে সেই আধানের দিকে। সেই আধান মানে কোন আধানের দিকে, যে আধানের উপর আমরা ক্রিয়াশীল বলটা হিসাব করতে যাচ্ছি ওই আধানের দিকে। আবার খেয়াল করি, ইউ এর দিক হবে কোন বরাবর, সংযোজক সরলরেখা বরাবর কোন দিকে কাজ করবে, যে আধানের উপর আমরা বলটা হিসাব করতে যাচ্ছি আমাদের ইউ এর দিক হবে সংযোজক সরলরেখা বরাবর
অন্য আধান থেকে সেই আধানের দিকে, সেই আধান মানে কি, যার উপর আমরা বলটা হিসাব করতে যাচ্ছি। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমি Q1 উপর যদি বলটা যদি হিসাব করতে চাই, তাহলে ইউ এর দিক হবে থেকে কোন দিকে, Q2 থেকে Q1 এর দিকে। আর যদি আমি Q1 আধানের জন্য Q2 এর উপর কত বল কাজ করবে এটা যদি হিসাব করতে চাই, তাহলে ইউ এর দিক হবে তখন কোন দিক থেকে কোন দিকে, Q1 থেকে Q1 থেকে Q2 এর দিকে হবে। তাহলে আমরা একক ভেক্টরের দিক কোন দিকে হবে সেটা আমরা বুঝে নিতে পেরেছি। তাহলে আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি। তাহলে F ইকুয়াল টু কত লেখা যায়, 1/4πε0 কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে কি লিখবো আমরা, ডি ভেক্টর ডিভাইডেড বাই ডি। ওই যে ভেক্টর রাশিকে ভেক্টর রাশির মান দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাই, একক ভেক্টর পেয়ে যাই। বা দিয়ে যদি আরেকটু সামনের দিকে যাই, তাহলে F ইকুয়াল টু কত লেখা যাচ্ছে, 1/4πε0 কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ডি স্কোয়ার হবে না, ডি কি হয়ে যাবে আমাদের, ডি কিউ, পাশে কি থাকবে আমাদের, ডি থাকবে। এটাই হচ্ছে কি আমাদের কুলম্বের সূত্রের বিবৃতি এবং ব্যাখ্যা আমরা করলাম। এবার যাচ্ছি আমরা এক কুলম্ব আধান বলতে কি বুঝো সেটা আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি। এক কুলম্ব আধান, তাহলে এক কুলম্ব আধান বলতে কি বুঝো সেটা ব্যাখ্যা করতে গেলে আমরা জানি F ইকুয়াল টু কি জানি আমরা, C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কত, ডি স্কোয়ার। সি এর মান F ইকুয়াল টু কত যায়, 9 ইন্টু 10⁹9 Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এখন আমাদের Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু 1 কুলম্ব, ডি ইকুয়াল টু কত 1 মিটার, F ইকুয়াল টু তখন কি হবে আমাদের 9 ইন্টু কত হবে আমাদের 10⁹9 নিউটন হবে। তার মানে সংজ্ঞাটা হচ্ছে এইভাবে দিতে পারি, দুটি সমপরিমাণ আধান শূন্য মাধ্যমে কত মিটার দূরত্বে থাকলে, 1 মিটার দূরত্বে থাকলে আধানদ্বয়ের মধ্যে যদি ক্রিয়াশীল বলের মান যদি কত হয়ে যায় আমাদের 9 ইন্টু 10⁹9 নিউটন যদি হয়, তাহলে ওই আধানদ্বয়ের প্রত্যেকটির মান কত হবে আমাদের, 1 কুলম্ব হবে। আবার শুনে নিই আমরা, দুটি সমপরিমাণ আধান কোন মাধ্যমে, শূন্য মাধ্যমে কত মিটার দূরত্বে থাকলে, 1 মিটার দূরত্বে থাকলে আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান যদি কত হয়, 9 ইন্টু 10⁹9 নিউটন যদি হয়, তখন আমরা ওই আধানদ্বয়ের প্রত্যেকটাকে আমরা কত কুলম্ব বলতে পারবো, 1 কুলম্ব বলতে পারবো। আবার শুনে নিই, যেহেতু একটু ঝামেলা টাইপের আছে, আমরা আবার শুনে নিই আমরা, দুটি সমপরিমাণ আধান শূন্য মাধ্যমে কত মিটার থাকলে, 1 মিটার দূরত্বে থাকলে যদি আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান যদি কত হয়, 9 ইন্টু 10⁹9 নিউটন যদি হয়, তাহলে ওই আধানদ্বয়ের প্রত্যেকের মান কত হবে আমাদের, 1 কুলম্ব হবে। তাহলে 1 কুলম্ব বলতে আমরা কি বুঝি সেটা আমরা জেনে ফেললাম। এবার যাচ্ছি আমরা তড়িৎ বলের উপরিপাতন নীতি। আমরা কুলম্বের সূত্রের মধ্যে দেখি যে কুলম্বের সূত্রে আমরা যে বলটা হিসাব করেছি, এখানে কয়টি আধান আছে, দুটি বিন্দু আধান আছে। যদি এখানে দুটি আধানের পরিবর্তে যদি একাধিক আধান থাকে, তখন আমরা কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল আমরা কিভাবে হিসাব করব সেটা আমরা বলের উপরিপাতন নীতি থেকেই আমরা শিখতে পারবো। তাহলে বলের উপরিপাতন নীতি অনুসারে আমরা কোনো আধানের উপর ক্রিয়াশীল বল কিভাবে হিসাব করব সেটা একটু করে দেখে নিচ্ছি। মনে করলাম আমাদের বিন্দুতে কিউ পরিমাণ আধান আছে। এই কিউ আধান থেকে R1 দূরত্বে মনে করলাম এখানে Q2 আধান আছে। কিউ থেকে R2 দূরত্বে মনে করলাম Q2 আধান আছে। কিউ থেকে মনে করলাম R3 দূরত্বে Q3 আধান আছে।
আমরা আবার একটু করে খেয়াল করি, মনে করলাম কিউ আদান থেকে R1 দূরত্বে কত আদান আছে Q1, কিউ আদান থেকে R2 দূরত্বে মনে করলাম কত আদান আছে Q2 আদান আছে, কিউ আদান থেকে R3 দূরত্বে মনে করলাম Q3 আদান আছে, কিউ আদান থেকে R4 দূরত্বে মনে করলাম Q4 আদান আছে। তাহলে এই আদানগুলির জন্য কিউ আদানের উপর যদি আমরা ক্রিয়াশীল বল যদি হিসাব করতে চাই তাহলে কিভাবে করতে হবে সেটা আগে শুনে নিই। প্রত্যেকটি আদানের জন্য কিউ আদানের উপর ক্রিয়াশীল বল পৃথক পৃথকভাবে আমাদের কি করতে হবে, হিসাব করে ফেলতে হবে। হিসাব করার পর সবগুলো বলের কি সমষ্টি নিতে হবে, ভেক্টর সমষ্টি নিতে হবে। এখানে ভেক্টর শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু এখানে বল একটি ভেক্টর রাশি, সেই জন্য সমষ্টি বললে কিন্তু হবে না। কি সমষ্টি নিতে হবে, ভেক্টর সমষ্টি নিতে হবে। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে প্রত্যেকটি আদানের জন্য কিউ আদানের উপর ক্রিয়াশীল বলগুলো আমরা কিভাবে হিসাব করব, পৃথক পৃথকভাবে হিসাব করে ফেলব। হিসাব করার পর সবগুলো বলের কি সমষ্টি নিতে হবে, ভেক্টর সমষ্টি নিতে হবে। মনে করলাম Q1 আধানের জন্য কিউ আধানের উপর ক্রিয়াশীল বল ধরলাম কত, F1। Q2 আধানের জন্য কিউ আধানের উপর ক্রিয়াশীল বল ধরলাম কত, F2। Q3 আধানের জন্য কিউ আধানের উপর ক্রিয়াশীল বল ধরলাম কত আমরা, F3। Q4 আধানের জন্য কিউ আধানের উপর ক্রিয়াশীল বল ধরলাম কত আমরা, F4। তাহলে কিউ আধানের উপর মোট ক্রিয়াশীল বল F কত লিখতে হবে, ক্রিয়াশীল বলগুলোর কি সমষ্টি নিতে হবে, ভেক্টর সমষ্টি নিতে হবে। ভেক্টর সমষ্টি নিলে আমরা যে লব্ধি বলটা পাবো ওটাই হচ্ছে কি আমাদের কিউ আদানের উপর ক্রিয়াশীল বল। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। আজকে আমরা এতটুকুতে শেষ করলাম। নেক্সট ক্লাসে এখান থেকে আমরা শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।